বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আপনারা স্যারের কাছ থেকে সারগর্ব বক্তব্য শুনেছেন। আমি শুধু একটা কেস স্টাডি হয়তো বলতে পারি। স্যার যা বলছেন ওখানে সব এসে গেছে। আমাদের দেশে পুলিশ রিমান্ড এজ এ প্রসিডিউরাল ভায়োলেন্স ইজ ট্রু। আমি বলছি এখানে দাঁড়িয়ে, এটার কারণ দুটো। একটি হলো পুলিশের অজ্ঞতা, আরেকটা হলো ইনভেস্টিগেশনে অনীহা। সহজভাবে একটা লোককে ধরে তাকে এনে শিখিয়ে দিয়ে কিছু কথা বলে ওই কাগজটা পড়তে দেয়, এই যে তুমি এটা পড়ো, এটা যে কোর্টে গিয়ে এটা বলতে হবে। আপনার ওর কাছ থেকে জানতে পারবেন তারটা কিভাবে হয়েছে। এভাবে নিয়ে আসছে তাকে তৈরি করে, এসে সে বলে দেয়, তাকে কিছু প্রলোভনও দেখানো হয়, তুমি যদি এই কথাগুলো বলো তাহলে তোমাকে ছেড়ে দেব। আর আমাদের দেশে প্রথমে আসামিকে যদি না পাওয়া যায়, আসামি ঢাকায়, ঘটনা ঘটেছে শরীয়তপুরে, তার মা বাবাকে ধরে নিয়ে আসলো, দেখা গেল সে ওই ঘটনায় জড়িত না, পাশের বাড়ির লোক, ধনাঢ্য ব্যক্তি, তিনি ওর জমিটুকু নেয়ার জন্য এই মামলাটা করেছেন। মামলাটা করে জায়গা জমিটা ওদের ঘর বাড়ি পুড়িয়ে দিলেন আর এই জায়গা জমি নিয়ে নিলেন। অথচ তার ছেলে মৃত্যু হল ফরিদপুরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এভাবে আমাদের দেশে হচ্ছে। সেটা হলো আমাদের দেশে আফটার অ্যারেস্ট, soon after the arrest of an accused, the police started to record his confessional statement. তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে নিয়ে যায়। এখন এক্ষেত্রে দেখা গেছে যে তাকে 24 ঘন্টার মধ্যে, স্যার যেটা বললেন, 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয় না। 2-3 দিন ইলিগাল ডিটেনশন পুলিশ নিজেই দেয়, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছেও নেয় না। 2-3 দিন পুলিশ নিজের কাছে রেখে পরবর্তীতে দেখায় যে তাকে 24 ঘন্টা আগে এমনভাবে একটা ডেট দিয়ে দেখিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবদের কাছে নিয়ে যায়। তো এটা হলো soon after the arrest, এটা বিফোর প্রডিউসিং হিম বিফোর দি ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট, এটা পুলিশ করে। সাম অফ দি অ্যাকিউজড দে টু কনফিডেন্স অন পুলিশ, তারা বলে যে হ্যাঁ আপনি যা বলেছেন আপনার কথা মতো বলে দিব। স্যার যেটা বলছেন, ম্যাজিস্ট্রেট স্যার উনি বলেছেন, অ্যাডিশনাল স্যার যেটা বলেছেন, যে কেউ আবার যারা খুব হার্ডেন্ড ক্রিমিনাল তারা কোর্টে গিয়ে ওটা আবার অস্বীকার করে। তারা বলে যে না আমি এগুলো বলবো না, আমাকে মারপিট করা হয়েছে, প্রলোভন দেখা হয়েছে, আমি সেই জন্য স্বীকারোক্তি দেব না। সে দেয় না। যারা হার্ডেন্ড ক্রিমিনাল তারা এরকম করে। এখন আমি যেটা বলছি সেটা হলো বিফোর প্রডিউসিং দি অ্যাকিউজড বিফোর দি ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট, এভাবে পুলিশ আসামিকে তৈরি করে নিজের অজ্ঞতার কারণে, নিজের ইনভেস্টিগেশনকে সহজতর করার জন্য সে যেন তেনভাবে এটা ওকে বুঝিয়ে নিয়ে নেয়। বিফোর প্রডিউসিং হিম বিফোর দি ম্যাজিস্ট্রেট, ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট, এভাবে নেয়। আর এটা হতে পারে তাকে কেন অ্যারেস্ট করলো, তাকে অ্যারেস্ট করা হয় এই কারণে, 2 কারণে। স্যার বলেছেন যে তাকে অ্যারেস্ট হয় রাজনৈতিক কারণে। যে কোনো একজনকে অ্যারেস্ট করা হলো, দেখা যায় তার বাড়ি এই ঘটনার কাছে না, সেই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাকে অ্যারেস্ট করা হলো, একজনকে অ্যারেস্ট করা হলো, তাকে একটা কতগুলো সেন্টেন্স লিখিয়ে দেওয়া হলো এবং সে ওখানে গিয়ে এই কথাগুলো বলল। সেটা হয় রাজনৈতিক কারণে, তাকে হেনস্থা করার জন্য করা হয়। এটা হলো বিফোর সুন আফটার অ্যারেস্ট বিফোর প্রডিউসিং দি ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট, অ্যাকিউজকে এভাবে 164 নেওয়া হয়। আর আফটার, এখানেও দেখা যায় 24 ঘন্টার মধ্যে তাকে প্রডিউস করে নাই। সেগুলা
লানের ম্যাজিস্ট্রেট কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা করেন, কোনো কোনো ক্ষেত্রে ওনাদের ব্যস্ততার কারণে ওনারা এগুলা করতে পারেন না, অনেক কাজ। আর যেগুলো হয় আফটার রিমান্ড যে কনফেশনাল স্টেটমেন্টগুলো হয় সেগুলা আমি সংক্ষেপে বলছি, সেগুলা হয় অন টর্চার, ভায়োলেন্স ওদের উপর প্রয়োগ করা হয়। তারা জানেই না ঘটনা, সেই অজানা কথা তাদের মুখ দিয়ে বলানোর জন্য তাদের যত চেষ্টা আছে, তাদের মা বাবাকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে পিটানো হয়, তাদের এন্টায়ার ফ্যামিলি উপরে টর্চার চলে, ভায়োলেন্স চলে। তো সেই জন্য আমি বলছি যে আমাদের দেশে স্যার যে বিস্তারিত আলোচনা করলেন, আমার বলার অবকাশ নাই, সবগুলোই এসেছে ওনার কি নোটসে। তো এখন যে আফটার অ্যারেস্ট যেই ভায়োলেন্সটা হয় অ্যাকিউজদের উপরে, সেটা অত্যন্ত কঠিন। সেগুলোর কারণে স্বীকারোক্তি দিতে বাধ্য হয় ডিউরিং রিমান্ড পিরিয়ড। সেটা বলেছি আগে, পুলিশের নির্বুদ্ধিতার কারণে, ল্যাক অফ নলেজের কারণে, আর মামলা তাড়াতাড়ি চার্জশিট দেওয়ার জন্য পুলিশ এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে। স্যার বলেছিলেন যে আমাদের তদন্ত সিস্টেম, ইনভেস্টিগেশন সিস্টেম আরও করার জন্য, কিন্তু ইনভেস্টিগেশন সিস্টেমে এসেছে থানায় 2 জন ওসি থাকে, একজন ওসি তদন্ত আছে, তার সেলটা কিন্তু শক্তিশালী। কিন্তু এখনও আমাদের দেশে 164 কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া বন্ধ হয় নাই। তারা এগুলা পুলিশ নিজেদের এই সময়কে সংক্ষেপ করার জন্য, নিজেদের অজ্ঞতাকে দূর করার জন্য, মামলার যেভাবে তদন্ত করলে 2-3 বছর, সেটা প্রবলেম আছে যে কর্তৃপক্ষ এই মামলায় 2 বছর সময় দিতে চায় না। কর্তৃপক্ষ যে অথরিটি, তারা দিতে 2 বছর 6 মাসের মধ্যে তুমি এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিবে, আইনেও আছে। তাই সে তাড়াতাড়ি করার জন্য দ্রুততার সাথে বিশেষ মামলাগুলো এইভাবে করে নিচ্ছে। তো এখন আমি আপনাদের বলছি যে লার্নেড ম্যাজিস্ট্রেট সাহেবরা যেভাবে নেন, তিনি একটা ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে তিনি কথাগুলো লেখেন। ফর্মে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা কলাম আছে। প্রথম কলামে দেখা যায় অনেক মামলায়, এটা হয়তো অনেকেই স্বীকার করবে না, পুলিশ নিজেই লিখে নিয়ে আসে কনফেশনাল স্টেটমেন্ট অনেক মামলায়, যে এটা আমরা দেখলেই বুঝতে পারি যে এটা ম্যাজিস্ট্রেট সাহেব হয়তো সইটা করেছেন। এই দেখার সময় পান না, রাতের 8টা, 9টা, 10টা বেজে যায় ওনার কাজ করতে করতে, সেই জন্য হয়তো তিনি সইটা করেছেন, কিন্তু আর ভিতরে দেখতে পারেননি। কারণ মামলার উপরে 1 নম্বরের মামলা, যেখানে ফর্মের উপরে মামলার নাম্বারই নেই, এটা কোন মামলা, কোন থানার মামলা, কোন জিআর নাম্বার কত নাই। তারপরে এই আসামিকে কখন অ্যারেস্ট করা হলো কয়টা 24 ঘন্টা হিসাব করতে হবে, এই 24 ঘন্টার হিসাবটা নাই। দেখা গেছে 2 দিন পরে তাকে প্রডিউস করলো উইদাউট এনি রিমান্ড, সেই কলমটা নাই। কার কাছে রাখলেন ম্যাজিস্ট্রেট সাহেব? তাকে তার পিয়নের কাছে রাখলেন। আমাদের দেশে সবচেয়ে বড় যেই দুর্বলতাটা দেখি এখনো পিয়নকে, যেই পিয়নের কাছে 3 ঘন্টা 164 রেকর্ডের পূর্বে তাকে রিফ্লেকশনের জন্য রাখা হয়, এই পিয়নকে এই সাক্ষীতে আনার কোনো সিস্টেম নাই। এই পিয়নকে সাক্ষীতে যদি আনা হয়, এই পিয়নকে সাক্ষীতে আনলে দেখা যায় অনেক 164 বাতিল হয়ে যাবে। যাই হোক, এরপরে আসেন কয় ঘন্টার মধ্যে নিল তাকে, 24 ঘন্টা না তার বেশি সময় নিল, সেটা কথা বললাম। এখন যেই প্রশ্নগুলো করা হয় তাকে, আপনি আদালতে দোষ স্বীকার করতে বাধ্য নন, এই প্রশ্নটা করা হয়।
তো সে উত্তর দেয়, অ্যাকিউজ উত্তর দেয়, জি জানি, এ কথা জানি, বাধ্য নয়। তারপরে আপনি জানেন যে আপনার স্বীকারোক্তি দিলে আপনার ফাঁসি হবে, সে বলে জানি। এই কথাগুলো ফরম্যাটগুলো আগেই তাদেরকে দেওয়া হয়, কিন্তু আগেই তাদেরকে লোভ দেখিয়ে এমনভাবে আনা হয় অথবা টর্চার করে আনা হয়, যার কারণে সে ওখানে কি লিখছে এই সবগুলো জি, হ্যাঁ, না এগুলো বলে যায়। ফরম্যাটে যা আছে এই ফরম্যাটগুলো এখানে আছে, ফরম্যাটে সে ওইভাবে উত্তর দিয়ে চলে যায়। এখন আসেন আপনার যে লার্নেড ম্যাজিস্ট্রেট, যিনি স্বীকারোক্তি শেষ হলো, এই স্বীকারোক্তি শেষ হওয়ার পরে তাকে যে কোথায় পাঠালেন, 10 নম্বর কলামে আছে, তাকে পাঠালেন জেলখানায় পাঠাতে হবে, কিন্তু লেখা আছে তাকে যেই আইওর কাছে পাঠালেন পুনরায়। তাহলে এই স্বীকারোক্তি কি টিকবে? টিকবে না। হাইকোর্টে আসলে, সুপ্রিম কোর্টে আসলে আমরা এই স্বীকারোক্তিগুলি দেখাই যে আবার তাকে পুনরায় এই আগে যেই কথাগুলো বলা হয়েছে আপনাকে আর ম্যাজিস্ট্রেটে পুলিশের নিকট পাঠানো হবে না, দেখা গেছে ফলে পুলিশের নিকটে পাঠানো হলো তাকে। এই জন্য আমাদের দেশে যতদিন পর্যন্ত, স্যার মেধার কথা বলেছেন, মেধা সব জায়গায় মেধা থাকতে হবে, বিচারালয়ে, ইনভেস্টিগেশনে, এবং আমাদের যারা সর্বস্তরে মেধার যখন বিকাশ ঘটবে, মেধা যখন আসবে, তখন দেখা যাবে যে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার পাচ্ছি। এবং আমাদের যেই আপনার প্রসিডিউরাল যে ভায়োলেন্সগুলো হচ্ছে ইন দি নেম অফ রিমান্ড, সেগুলা অনেক কমে যাবে। পুলিশ রিমান্ড চাবে না, তাদের বুদ্ধি, মেধা এগুলা দিয়ে পুলিশ ইয়ে করবে, তদন্ত, সঠিক তদন্তটা, যে কোনো ঘটনার সঠিক তদন্ত করে তারা আসল রহস্যটা উদ্ঘাটন করবে। এভাবেই আমার মনে হয় সম্ভব আমরা ন্যায় বিচার পেতে পারি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।